আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে সংগ্রামকারীরাই মুক্তিযোদ্ধা, স্বাধীনতা বিরোধীরা চিহ্নিত, সংসদে আইনমন্ত্রী। টাকা ছাপিয়ে সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। ঢাকা উত্তরে 5 লাখ গাছ রোপণ ও রাজধানীতে 250 ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ। বোরো ফসল নিয়ে উদ্বেগ হাওড় অঞ্চলের কৃষক, সুনামগঞ্জে তলিয়ে গেছে কয়েক হাজার একর জমির পাকা ধান। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি, বিচ্ছিন্ন সহিংসতা অনিয়মের অভিযোগের মধ্যে দিয়ে শেষ দ্বিতীয় দফার ভোট গ্রহণ। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজাম ইসলামী, আল বদর, আল শামস এবং রাজাকারদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে যে আইন এই সংসদে পাশ হয়েছে, জামাত ইসলামী এবং এনসিপি তার বিরোধিতা করেনি। বিকেলে অধিবেশন শুরু হলে সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নেন। চকর মালিথার রিপোর্ট। মধ্যাহ্ন বিরতির পর বুধবার বিকেলে সংসদের অধিবেশন শুরু হলে আইনমন্ত্রী সংবিধান সংশোধনে বিশেষ কমিটির জন্য বিএনপির 7 জন সহ সরকারি দলের 12 জনের নাম প্রস্তাব করে বিরোধী দলের 5 জন সদস্য দেওয়ার প্রস্তাব করেন। আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনো এটা আছে। তো আমরা সেই রকম ওনাদের যে প্রস্তাব ওনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো। এখনই আমরা কিছু বলছি না এই ব্যাপারে। আমাদের এটাতে কোনো অসুবিধা নাই, আমরা অপেক্ষা করব। আমরা সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাব জুলাই সনদের আলোকে। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা নির্ধারিত করা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2026-এ রাজাকারদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যে আইন এই সংসদে পাশ হয়েছে, সে আইনে জামাত ইসলাম বিরোধিতা করেননি কার্যত, এবং সে আইনে এনসিপির পক্ষ থেকে লিখিতভাবে অনুসমর্থন জানানো হয়েছে। এই কারণে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার তারেক রহমান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তার পিঠে যেভাবে আক্রমণ করেছিল, আঘাত করেছিল, সেই কালো দাগ সম্বলিত ছবিগুলি যখন প্রেস ক্লাবের সামনে আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরলাম, সেখান থেকে আন্দোলন আরো বেগবান হলো, উত্তপ্ত হলো, রাজপথে মিছিল বের হলো। আর কোনো দলের প্রধান নেতা থেকে আরম্ভ করে সেক্রেটারি জেনারেল থেকে আরম্ভ করে 11 জন ভাইকে জেলখানায় ফাঁসি দিয়ে এবং বিনা চিকিৎসায় হত্যা করা হয়। এটা আর কোনো দলের ছিল না। এদের দ্বারা খুবই লাঞ্ছিত। মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। আলোচনা চলাকালে সংসদে উত্তেজনা দেখা দেয়। যে দেশ গড়ার কাজে সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা যেন যে শপথ করে এসেছি মানুষের কাছে, সেই শপথগুলোকে পূরণ করে আবার ফিরে যেতে পারি। 70-এর নির্বাচনের ফলাফল বাংলার জমিনে বাস্তবায়িত হয়নি বলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য সেদিন যুদ্ধ করেছিলাম। আর সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল স্বাধীনতার ঘোষক, বীর নায়ক, রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আদরের সোনামণিদের জন্য বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? লেখাপড়া করতেই হবে। নকল, প্রস্তফা, জালিয়াতি কোনো কিছুই আর চলবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংকটে বারবার নেতৃত্ব দেয় এবং এই সংকট মোকাবেলা করার ক্ষেত্রে অতীতের শাসকরা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, যুক্তি তর্ককে কেবলমাত্র ব্যবহার করে। আসলে সব জায়গায় কিন্তু
আওয়ামী স্টাইলে দেশ পরিচালনার একটা লক্ষণ দেখা যাচ্ছে, যেটা কারোর জন্যই, আমাদের জন্য ভালো নয়, দেশের জন্য ভালো নয়। জুলাই যুদ্ধদের যতই ব্যবহার করি না কেন, আল্লাহর হস্তে আপনারা দয়া করে এদেরকে যে কাজটা করা উচিত, তাদেরকে রিপ্যাট্রিয়েট করা উচিত, যে যে অবস্থা আছে তাদেরকে সাহায্য সহায়তা করা উচিত। আমি মনে করি এই একটি সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাংলাদেশ গঠনে এগিয়ে যাচ্ছি, এখনো আমার মনে হয় যে নির্বাচনের কালির দাগ মুছায়নি। এখনই যদি সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হয়, তাহলে একটি সরকার কিভাবে কাজ করবে? আমি আশা করি সমালোচনা আমরা করব, আমরাও করব শালীনতা রেখে। যারা বিরোধী দলে আছি আমরা সবাই শালীনতা রক্ষা করেই যেন আমরা সমালোচনা করি। বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 5 বছরে 5 লাখ গাছ লাগানো হবে এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাজধানীতে 250টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। চকর মালিথা রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সংসদের রেওয়াজ অনুযায়ী বুধবারের অধিবেশনে সাধারণত সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী নিজে। অধিবেশন শুরু হলে কুমিল্লা 9-এর সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্লিন এবং গ্রিন ঢাকা নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী 5 বছরে ইনশাল্লাহ 5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। টাঙ্গাইল 6-এর সংসদ সদস্য মোহাম্মদ রবিউল আওয়াল আরেকটি প্রশ্ন করেন। নারীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপি সরকার যে সকল পরিকল্পনা উদ্যোগ গ্রহণ বাস্তবায়ন করিয়াছে তাহা কি? উত্তর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন এবং জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করেছে, যেখানে নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ। কুমিল্লা 4-এর সংসদ সদস্য আবুল হাসনাতের সম্পূরক প্রশ্নের জবাবে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। নতুন করে আমরা এই খাতগুলোতে টাকা দিচ্ছি, যদি নতুন করে দেই সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটার সম্ভাবনা রয়েছে কিনা সেটি পরীক্ষা করা হয়েছে কিনা, এটি আমার প্রশ্ন। আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে, পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। এরপর 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। এরপর উপস্থাপনীয় কাগজপত্র সংসদে উপস্থাপন করেন জ্বালানি মন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওরগুলোতে বোরো ধান কাটার মধ্যে আগাম বন্যার পূর্বাভাসে উদ্বেগ দেখা দিয়েছে। কয়েকদিনে ভারী বৃষ্টিতে পাকা ধান কেটে শুকিয়ে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় লাখো কৃষক। ঘটেছে বজ্রপাতের ঘটনাও। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের জিনারিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে ডুবে গেছে কয়েক হাজার একর জমির পাকা ধান। সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম ও হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে ছোট বড় 137টি হাওরে চলছে পুরোদমে ধান কাটা। এরই মধ্যে বন্যা ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসেছে পূর্বাভাস। এতে জেলার 12 উপজেলার কয়েক লাখ কৃষক পাকা ফসল কেটে ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে কয়েকজনের। কখন তো ফসল ফাটতে আইছে, এর মধ্যে পানি আইছে,
তখন ধান কাটা এই মেঘ বৃষ্টির কারণে ধানও কাটা যায় না। অনেক ধান তলে গেছে, আর কিছু বাসা আছে ওইগুলা অনেক কষ্ট কইরা মেঘ বৃষ্টির মাঝে পানির মাঝেও কাটিত্রাম। ক্ষতি এড়াতে দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছে প্রশাসন। সুনামগঞ্জে একটা আগাম বন্যার আশঙ্কা রয়েছে, তো ইতিমধ্যে আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি। সেখানে আমাদের কৃষক ভাইদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন যেসব জমি ধান 80% পেকে গেছে তারা যেন এগুলো দ্রুত কেটে নিয়ে যায়। কৃষকদেরকে আমাদের স্থানীয় প্রশাসন সহ আমরা তাদেরকে বলেছি তারা যেন একটু চেষ্টা করে শ্রমিক যারাই ফ্রি আছে তাদেরকে নিয়ে এসে যেন কাজ করায়। বেড়িবাঁধ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৈশাখের শুরুতেই ভারী বৃষ্টিতে ডুবে গেছে হবিগঞ্জের বানিয়াচং, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরের 300 হেক্টরেরও বেশি জমির পাকা ধান। নিচু এলাকায় পানি জমে কাদা সৃষ্টি হওয়ায় হারভেস্টার মেশিন নামছে না। পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় অনেক কৃষক জমির ধান কাটতে পারছেন না। খুব কষ্ট করে জমি জামা আমরা করছিলাম, করার পরে দেখা যায় কিছু পাইনে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আর কামলার দামও বেশি। শিলাবৃষ্টিতে ধানগুলো নষ্ট হয়ে গেছে, এমনকি ধানগুলো কাটতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। পানির ভিতর বেশিরভাগ ধান পানির ভিতরে ডুবে গেছে, পানির ভিতর থেকে কাটে আনতেছি বেশিরভাগ। যেসব জমির ধান কাটতে পেরেছেন বৃষ্টির কারণে সেসব শুকানো যাচ্ছে না। পানিতে কাটতে তুলে রাখছি, এখন মারার মেশিনের কারণে ভাঙতে পারতেছি না। ডিজেল পাই না, আর সরকার যদি আমাদের এখন ডিজেলের ব্যবস্থা করে দিত তাহলে আমরা কৃষক বাঁচতাম। ধানের সরকারি মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত কৃষকের কাছ থেকে এখনো পর্যাপ্ত পরিমাণ ধান ক্রয় করতে পারছেন না বলে জানিয়েছে পাইকাররা। বিগত সরকার মৌসুম ছাড়া বাইরে থেকে চাল আমদানি করে আমাদের ব্যবসায়ী এবং কৃষকদের এমন পরিস্থিতিতে ফেলাইছে যে আজকে কোনো ধান বেচা কিনা হয় না। যদি ধানের ন্যায্য মূল্য বৃদ্ধি না হয় তাহলে আমাদের কৃষক বাঁচবে না। হাওর অঞ্চলের কৃষকদের বোরো ধানই একমাত্র ভরসা। এই ফসল ঘরে তুলতে না পারলে বড় বিপদে পড়তে হবে বলে মনে করছেন চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, পুরনোকে ধরে রেখে কোনো গণমাধ্যম এখন আর টিকতে পারবে না, তাই সব পক্ষকে সাথে নিয়ে গণমাধ্যমের জন্য একটি রোডম্যাপ তৈরি করবে সরকার। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরাগ কাসিমের রিপোর্ট। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার 8ম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। ঢাকা ক্লাবে ওই অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী, রাজনৈতিক নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ। ফুলেল শুভেচ্ছার পাশাপাশি তারা কথা বলেন পত্রিকার সাফল্য কামনায়। দেশ রূপান্তর আর আমাদের প্রত্যাশা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাবে, এটাই হোক আজকে আমাদের সকলের অঙ্গীকার। তারা স্বচ্ছ ভূমিকা রাখবেন। আমি কারো কাছে নিরপেক্ষতা আশা করি না, নিরপেক্ষতা আমার কাছে মিনিংলেস, বরঞ্চ আমি বস্তুনিষ্ঠতা আশা করি। যা বাস্তব তাই যেন তারা তুলে ধরেন। রূপান্তর অনেক ভালো কাগজ, সুন্দর কাগজ। আমি প্রতি রাতেই প্রতিদিনই আমার সামনে আসে, আমি টেলিভিশনের পর্দায় এটা দেখাই। বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে দেশ রূপান্তর কাজ করে যাবে। যে বাংলাদেশ আমরা সামনে এগিয়ে নিতে চাই সেই বাংলাদেশটাকেই দেশ রূপান্তর ধারণ করে তার নামের সঙ্গে এবং তার চেতনার সঙ্গে। অনুষ্ঠানে গণমাধ্যমের বিভিন্ন বিষয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যম সংক্রান্ত যাবতীয় নীতিমালাকে আমাদেরকে রূপান্তরিত করতে হচ্ছে। তথ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে সবার মতামত নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমরা একটা রোডম্যাপ তৈরি করব এবং ইতিমধ্যেই এ ব্যাপারে কিন্তু সকলের কাছ থেকে আশ্বাস পেয়েছি, সহযোগিতা পেয়েছি যে সকলেই স্বীকার করেন যে পুরনো চিন্তা দিয়ে, পুরনো কাঠামো দিয়ে, পুরনো মনোজগৎ দিয়ে গণমাধ্যমের কোনো অংশীদারি কিন্তু থাকতে পারবেন না। কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় বর্ণাঢ্য আয়োজন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। শব্দ দূষণ রোধে দোষীদের বিরুদ্ধে প্রতিরোধ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনেরা। প্রোটেক্ট ইয়োর ইয়ার, প্রোটেক্ট ইয়োর হেলথ প্রতিপাদ্যে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আলোচনায় শব্দ দূষণ আইন দ্রুত বাস্তবায়ন ও দূষণ সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানান বক্তারা। সে সময় ব্যাপকভাবে প্রচারের পাশাপাশি শব্দ দূষণ বিষয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির উপর গুরুত্ব দেওয়া হয়। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। শব্দ দূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকা এখন শীর্ষে। দূষণ নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু এলাকাকে নীরব এলাকা ঘোষণাও করা হয়েছে।
তবুও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ঢাকার প্রায় সব এলাকায় এখন শব্দে সরব। এই বাস্তবতার মধ্যেই পালিত হচ্ছে শব্দ সচেতনতা দিবস। দূষণ সম্পর্কে সচেতনতা তৈরিতে রাজধানীর পরিবেশ অধিদপ্তরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা। দেখছেন প্রচন্ড জ্যাম, গাড়ি নড়তেছে না হর্ন বাজতে। আইনটাকে সবাই যদি মানার চেষ্টা করি তাহলে একটা কিছু পাবো। আর যদি আমরা সবাই এই কম্পিটিশনে নামি যে না আমি আইনটা ভাঙবো মানবো না, তাহলে আসলে আমাদের পক্ষে একা এই কাজ করা সম্ভব না। শব্দটা এমন হওয়া উচিত যেটা আমার কানে একটা শ্রুতি মধুর বা একটা সুন্দর একটি আওয়াজ, এটা শুনেও যদি মানুষ একটু সচেতন হয়ে রাস্তা পারাপার করে। কিন্তু দুঃখের বিষয় যে সেটি হচ্ছে না। দূষণ কমাতে হাইড্রোলিক হর্ন নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করা হয়। এটা হচ্ছে ম্যানমেড, অর্থাৎ মনুষ্য সৃষ্টি দুর্যোগ। এটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ না। কিন্তু শব্দ সচেতনতা যদি করা যায় তাহলে দেখা যাচ্ছে আমাদের এই কেন্দ্রিক যে রোগগুলো আছে, শ্রবণ শক্তি বা মেধা বা অন্যান্য যে ক্ষেত্রে আমাদের ডাক্তাররা গবেষণা করে বের করছে, এগুলো কিন্তু কমে আসবে। পরিবেশ অধিদপ্তরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। সৈয়দ মাদিহা অদিত, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর এক ছাদে গড়ে উঠেছে এক অনন্য সবুজ ছাদ কৃষি। প্রায় ৩,০০০ বর্গফুটের এই ছাদটি রূপ নিয়েছে এক পরিপূর্ণ ফসলি উদ্যানে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ৬ তলা ভবনের ছাদ, কিন্তু দেখতে এক টুকরা গ্রামীণ সবুজ, অথচ অবস্থান মহানগরের মাঝেই। ঢাকার মিরপুর পল্লবীর শাহনারা বেগম অনেক আগ থেকেই যুক্ত হয়েছেন এই অরণ্য গড়ায়। তারপর নিয়মিত যত্ন আর হাতের যশে এখানে প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে ফসলের সমারোহ। এই গাছটা যে জামরুল হয়, এত জামরুল হয় যে ডাল ভেঙে ভেঙে পড়ে। হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। চালতা হয়েছে, এটা হলো 12 মাসি গাছ। এগুলো সব মিষ্টি আলু না? হ্যাঁ, মিষ্টি আলু। আপনার আম কিনতে হয় বছরে? আমি আম কিনি না। এখানকার প্রতিটি গাছই তার কাছে সন্তানের মতো। গাছের চাহিদা, অভিমান সবই অনুভব করেন তিনি। ওর পানি নাই সেটা আমি বুঝি, আর আমার মনে হয় যেন ও আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমার পানি নেই। এখন পরিবার ও সহযোগী সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে এই উদ্যোগে। জৈব সার ও প্রাকৃতিক উপায়ে চাষ করা এই ফসল দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত ফসল ভাগ করে দেন প্রতিবেশীদেরকেও। একটা হলো পানির ভিতরে সবজি পচায় ওইটা, আর একটা হলো মাটির নিচে ঢুকায় দেই। আর পোকা দমন করতে না, আর একটা জিনিস শুধু ব্যবহার করি, ন্যাপথলিন। কথায় বলে যতনে রতন মেলে। গৃহিণীর মমতামাখা হাত ধরে এই ছাদটি ফল ফসলে ভরে উঠেছে। দেখলে মনে হয় কোনো সমৃদ্ধ কৃষকের চমৎকার একটি ফল ফসল ভরা সমৃদ্ধ উঠান। ঢাকা শহরকে কংক্রিট মুক্তের জঞ্জাল থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে শাহনারার এই ছাদ কৃষির মতোই হতে পারে ঢাকার অন্যান্য ছাদগুলো সহ বাংলাদেশের জেলা শহরগুলোর সবগুলো ছাদ। এবং তখনই এই শহরটি হয়তোবা হয়ে উঠবে বসবাসযোগ্য একটা সুন্দর শহর। ঢাকার মিরপুরের শাহনারা বেগমের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হতেই সামনে এসেছে বুথ ফেরত জরিপের ফল। জরিপে এগিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। বেশ কিছু আসনে বিজেপি ও রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। জরিপে বিজেপি এবার 146 থেকে 161টি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে, আর তৃণমূল 125 থেকে 140 আসন পেতে পারে। পশ্চিমবঙ্গে 294 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 148 আসন। এর আগে বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে শেষ হয় দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। দীর্ঘ প্রচার ও বাকযুদ্ধের পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ শেষ হয়। এরই মধ্যে আসতে শুরু করেছে বুথ ফেরত জরিপের ফল। ম্যাট্রিজের সমীক্ষা বলছে নির্বাচনে বিজেপি পেতে পারে 146 থেকে 161টি আসন, যা সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি বা তার উপরে। অন্যদিকে তৃণমূল পেতে পারে 125 থেকে 140টি আসন। চাণক্য স্ট্র্যাটেজির সমীক্ষাও একই ইঙ্গিত দিচ্ছে। তাদের জরিপে বিজেপি 150 থেকে 160টি আসন পেতে পারে। তবে পিপলস পালস এবং জনমত পোলস
এর মতো কিছু সমীক্ষায় আবার তৃণমূলকেই এগিয়ে রাখা হয়েছে। সেখানে তৃণমূল 178 থেকে 200-র বেশি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বিজেপি। অন্য সমীক্ষাগুলো যেমন পি মার্ক, প্রজাপোল বা পোল ডায়েরি বিজেপিকে এগিয়ে রাখলেও আসনের পরিসংখ্যান এক এক জায়গায় এক এক রকম। এদিকে দ্বিতীয় দফার নির্বাচনে 96% বেশি ভোট পড়েছে, যদিও বেশ কিছু এলাকায় অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে সরকার গঠনে 294টি আসনের মধ্যে 148টিতে জয়ের প্রয়োজন। 2021 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল, বিজেপি পেয়েছিল 77টি আসন। এবার পশ্চিমবঙ্গের মসনদে কে বসছে সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী 4 মে ফল ঘোষণার পর। সুব্রত গাইন, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের রিপোর্ট জানিয়েছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন হরমুজে অবরোধের মেয়াদ বৃদ্ধির আশঙ্কায় আবারও বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। 72 ঘন্টায় 52টি জাহাজ অবরোধ ভেঙেছে বলে তেহরানের দাবি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম সালেহ আবু গার্বে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি জজ লোগান মার্ফি এই আদেশ দেন। অভিযুক্ত হিশামের বিরুদ্ধে 2টি হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার সাক্ষী বা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিহত জামিল আহমেদ লিমনের জানাজার নামাজ ফ্লোরিডার স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2টায় টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হবে। লিমনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তজা। মরদেহ হস্তান্তর করার আগে জামিল লিমনের পরিবারের সম্মতি নেওয়া হয়েছে এবং এখন সেখানে মুসলিম রীতিতে সকল প্রক্রিয়া সম্পন্ন হবার পর ফিউনারেল কোম্পানি মরদেহ দেশে পাঠানোর অর্থাৎ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেবে। সেই উদ্যোগটি নিতে 2-1 দিন সময় লেগে যেতে পারে। চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান স্ট্রেইট কাটে অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ রইসউদ্দিন। দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি শীঘ্রই চ্যানেলে প্রচার হবে। পরে ভিসি মোহাম্মদ রইসউদ্দিনের হাতে স্মারক ও বই তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রাজা সাগর। সে সময় উপস্থিত ছিলেন চ্যানেলের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সহ অন্যরা। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নাচের ছন্দে গানের সুরে উৎসবমুখর আয়োজনে বিশ্ব নৃত্য দিবস উদযাপন করেছে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ। সন্ধ্যায় রাজধানী বেইলি রোডে মহিলা সমিতি অডিটোরিয়ামে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় বাংলাদেশি নৃত্যের সৌন্দর্য সৃজনশীলতা উপভোগ করেন দর্শকরা। বেলায়েত হোসেন খানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক নৃত্যশিল্পী দীপা খন্দকারের সঞ্চালনায় বর্ণিল আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশের সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের মেয়াদ আরও বাড়তে পারে এমন আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। ব্র্যান্ট ক্রুডের দাম 5% বেড়ে প্রতি ব্যারেল $116.8 পৌঁছেছে। ইরানি সেনাবাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামানিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন বন্ধ থাকার সময় ইরানের সামরিক বাহিনী তাদের লক্ষ্যবস্তু তথ্য ভাণ্ডার হালনাগাদ করেছে। একই সঙ্গে সামরিক সরঞ্জামের মানোন্নয়নও করেছে তেহরান। 72 ঘন্টায় ইরানের 52টি জাহাজ দেশটির জলসীমায় যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি। 57 দিন বন্ধ থাকার পর ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খামেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবার সচল হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 8 জন নিহত হয়েছে।
এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির অভাব এবং ডাবল ডিজিট সুদের হার কমিয়ে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। রাজধানী পূর্বাচলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় দেশে তৈরি পোশাক খাত, নিটওয়্যার ও বস্ত্র খাতের যন্ত্রপাতি প্রযুক্তির 4 দিনের মেলা উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ প্রথমবারের মতো এই মেলার আয়োজন করে। মেলায় 28টি দেশের 900 প্রতিষ্ঠানে 1200 স্টল দিয়েছে। প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্টস খাতে সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। মন্ত্রী বলেন, সরকারি বিনিয়োগ বাড়ানোর সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আমরা এই সুদের হার কমিয়ে আনবো। এই সুদের হারটা এমন হতে হবে যেটা নিউ ইনভেস্টমেন্ট অ্যান্ড অনগোয়িং বিজনেসের গ্রোথকে সাপোর্ট করে। তো সরকার যেটা উদ্যোগ নিচ্ছে, জ্বালানি পরিমাণ দ্রুত বৃদ্ধির জন্য সরবরাহের আমরা আরও এফএসআরওর টেন্ডার ফ্লোট করবে জ্বালানি মন্ত্রণালয় আগামী দিনে, ল্যান্ড বেসড, যাতে দ্রুত এই জ্বালানির পরিমাণ আমরা বৃদ্ধি করতে পারি। টেক্সটাইল জগতের বিশ্বের সর্বশেষ যে প্রযুক্তি, লেটেস্ট টেকনোলজি, এআই সমৃদ্ধ টেকনোলজি, অন্যান্য যত রকমের লেটেস্ট টেকনোলজি আছে, আজকে এখানে একটা বিশাল এই মেলার একই আমব্রেলার নিচে আমাদের উদ্যোক্তাদেরকে এই দেখার একটা সুযোগ করে দেওয়া হয়েছে এই মেলার মাধ্যমে। দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন, বোতলজাত সয়াবিন তেলের দাম 4 টাকা বাড়িয়ে লিটার প্রতি 199 টাকা নির্ধারণ। খোলা সয়াবিন প্রতি লিটার 180 টাকা। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল সংবাদে। ভোজ্য তেলের দাম বাড়িয়েছে সরকার। সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়ানো হয়েছে। বোতলজাত সয়াবিন 195 টাকা থেকে বাড়িয়ে 199 টাকা করা হয়েছে। আর খোলা তেল 175 টাকা থেকে বাড়িয়ে 180 টাকা। 5 লিটারের দাম নির্ধারণ করা হয়েছে 975 টাকা। ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে নতুন দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈশ্বিক প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। দুর্যোগ থেকে দেশকে বাঁচাতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন নীতি নির্ধারকরাও। 1991 সালের 29 এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মরণে রাজধানীতে আলোচনায় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, রাজপথে অনেক যুদ্ধ হয়েছে, এখন যুদ্ধটা হবে দেশকে বাঁচানোর। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 29 এপ্রিল 1991, 3 দশক আগের সেই মধ্যরাতে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ ঘূর্ণিঝড়। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী ও বরগুনা সহ উপকূলীয় অঞ্চলের উপর আঘাত হানা 15 থেকে 30 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্রায় 1.5 লাখ মানুষের মৃত্যু হয়। সম্পদের ক্ষয়ক্ষতি হয় 4,000 কোটি টাকার। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন প্রায় 60 লাখ মানুষ। দিনটিকে স্মরণ করে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন আয়োজন করে উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে শিরোনামের সেমিনার। এতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ মানুষের দুর্ভোগ কমাতে সংসদ সদস্যদের নিজ এলাকায় আরও বেশি কাজ করার তাগিদ উঠে আসে। এই খাল খনন কর্মসূচির কারণে আমরা সেখানে কর্মসংস্থান হবে, সেখানে পরিবেশের ভারসাম্যতা আসবে। ভূগর্ভস্থ পানির যে লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে, সবচেয়ে বেশি কঠিন বিপদে পড়বো আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ। যদি এখন যে পরিস্থিতি আছে এটা যদি চলতেই থাকে, 50 বছরের পর উপকূলের যে স্থল সাইড সেটা পানির নিচে চলে যাবে। বিশেষজ্ঞদের কথা, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে প্রকৃতিকে মোকাবেলা না করি বসবাস করার মতো কোনো সুযোগ উপকূলীয় অঞ্চলের মানুষ জায়গা খুঁজে আমরা পাবো না। রাস্তায় মিছিল করব, মিটিং করব, করেছি তো অনেক করেছি, করেই তো আজকে একটা পর্যায়ে এসেছি। সুতরাং দেশ গড়ার জন্য, উপকূলকে রক্ষা করার জন্য, উপকূলে বাঁচার জন্য, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে প্রকৃতিকে অর্গানাইজ করে আবার মোকাবেলা করার জন্য নতুন বিপ্লব তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে আবার নতুনভাবে করতে হবে ইনশাল্লাহ।
সেমিনারে জানানো হয় বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে উচ্চ মৃত্যুর হার ও সম্পদহানির মূল কারণ দারিদ্র্য, দুর্বল ভৌত অবকাঠামো এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় যথাযথ প্রস্তুতির ঘাটতি ও সমন্বয়হীনতা। এই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে হলে মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করে কমিশন, যেখানে বিএনপি জোটের 36 জন, জামাত নেতৃত্বাধীন জোটে 12 জন এবং স্বতন্ত্র প্যানেলের একজন প্রার্থী রয়েছেন। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। যাচাই বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে রিট পিটিশনটির নিষ্পত্তি করবেন তারা। এছাড়া ভোট গ্রহণের তারিখ 12 মে থাকলেও 50 জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না, তাই বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী 5 দিনের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খালের সকল বাঁধ ও সিট ফাইলিং স্থাপন অপসারণ করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বুধবার রাতে চট্টগ্রামে দুদিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা স্থান পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন। সে সময় চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন। ইঞ্জিনিয়ারিং কোরের ব্রিগেডিয়ার শামসহ তাদের সাথে আমাদের কথা হয়েছে। আগামী 5 দিনের মধ্যে তারা রিটার্নিং ওয়াল যেটি দেওয়া আছে স্টিল স্ট্রাকচারের, এগুলো তারা উইথড্র করে খালটি সচল করে দিবে। বর্ষা মৌসুম পার হওয়ার পরে, শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগে তারা আবার তাদের পুরোনো প্রক্রিয়ায় ফিরে গিয়ে খালটির সংস্কার বা পুনর্নির্মাণের যে কাজটি তারা করবে। তরুণদের সম্ভাবনাকে শক্তিতে রূপ দিতে যাত্রা শুরু করলো জাগরণ প্রকল্প। SOS চিলড্রেন্স ভিলেজেস এবং কেয়া বাংলাদেশের যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। 3 বছর মেয়াদী এই প্রকল্পের লক্ষ্য তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা করা। এই প্রকল্পের আওতায় বাজার চাহিদা ভিত্তিক কারিগরি, ডিজিটাল ও টেকসই দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী নাগরিক সমাজের প্রতিনিধি এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে কৈকুড়ি খাল খনন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় খালটি খনন করা হবে। কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। সে সময় ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সালমা খাতুন, ইউপি সদস্য হাফিজুর রহমান, মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন সহ অন্যরা। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে মেহেরপুরের র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়, বিশেষ অতিথি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডাক্তার AKM আবু সাইদ সহ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সংবাদ আবার নিচ্ছি বিরতির পরে দেখবেন। টানা বৃষ্টিতে পরিত্যক্ত ডাচ বাংলা বাংলাদেশ নিউজিল্যান্ড T20 সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার ঢাকায় শেষ T20। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। রোহিঙ্গা শিশুদের শিক্ষার মান উন্নয়নে প্রথমবারের মতো শরণার্থী শিবিরগুলোর 1100-এরও বেশি স্বেচ্ছাসেবী শিক্ষক প্রশিক্ষক সনদ পাচ্ছেন। ইউনিসেফ ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ সরকার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের RRCর সহযোগিতায় এই সনদ দেওয়া হচ্ছে। গত 2 বছরে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বেচ্ছাসেবী শিক্ষক, মাস্টার ট্রেনাররা প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছেন। স্বেচ্ছাসেবী শিক্ষকদের এই প্রশিক্ষণ কর্মসূচি ছিল 3 মাস ব্যাপী, যেখানে ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, বার্মিজ ভাষাসহ মিয়ানমারের পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে 118টি মডিউল নিয়ে আলোচনা হয়। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার জানিয়ে দিচ্ছি।
পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে সংগ্রামকারীরাই মুক্তিযোদ্ধা, স্বাধীনতা বিরোধীরা চিহ্নিত, সংসদে আইনমন্ত্রী। টাকা ছাপিয়ে সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। ঢাকা উত্তরে 5 লাখ গাছ রোপণ ও রাজধানীতে 250 ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ। বোরো ফসল নিয়ে উদ্বেগে হাওর অঞ্চলের কৃষক। সুনামগঞ্জে তলিয়ে গেছে কয়েক হাজার একর জমির পাকা ধান। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি। বিচ্ছিন্ন সহিংসতা ও নিয়মের অভিযোগের মধ্য দিয়ে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এতক্ষণ চ্যানেল আই সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।